বিজেপিকে সব দরজা হাট করে খুলে দেবে কেন বলছি? প্রধানমন্ত্রীর সঙ্গে পাতরাস, সেখানে নেমন্তন্ন পেলেন শতাব্দী রায়রা। আপনারা দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষদেরকে। সেই পাতরাসের সঙ্গে তারা বললেন, একসঙ্গে নাকি কফিও খেয়েছেন ও শুধু উন্নয়নের কথা বলেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক, কার্যত এশায়ার নিয়ে তারা বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন যে বিজেপি কি হাট করে দরজা খুলে দিচ্ছে, কারণ সমস্ত যারা তৃণমূলী তাদের জন্য কি দরজা খুলে যাচ্ছে? আর খুলে গেলেও কি প্রভাব পড়বে? কারণ কেন, আপনারা প্রত্যেকেই জানেন পুরসভা নির্বাচন সামনেই, পঞ্চায়েত নির্বাচন। তাহলে কি হবে? এই মুহূর্তের পরিস্থিতি কি? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, প্রথমত জিজ্ঞাসা করবো, বিজেপি কি সব দরজা হাট করে খুলে দেবে? যদিও তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মিটিং করছে, আমরা দেখতে পাচ্ছি। এই উন্নয়নের যোগ দিয়ে ঝাঁপ দিচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, শতাব্দী রায় বলছেন পায়েসও খেয়েছেন সকালে। কি বলবেন? এরকম উন্নয়ন যজ্ঞেই তো এক সময় তৃণমূল কংগ্রেসের ঝাঁপ দিতেন বিজেপির বিধায়করা, বিজেপির নেতারা। আজকে ক্ষমতার পালাবদল হয়েছে। আজকে তৃণমূলের নেতারা বিজেপির দরজায় দরজা দিয়ে ঢুকে যাচ্ছে, উন্নয়ন যজ্ঞে ঝাঁপ দিচ্ছে। দেখো, মানে শুরুটা হয়েছিল দিল্লিতে। সাংসদরা আলাদা হচ্ছিলেন, বিজেপি তাদেরকে জাতীয় স্বার্থের নাম করে এনসিপিতে ঢোকালেন। তারপরে এখন বিজেপির পতাকা ধরানোটা তাদের সময়ের অপেক্ষা। আর পশ্চিমবাংলাতে সিবিআই, ইডি, পুলিশ প্রশাসনের ভয়, নিজেদের কুকর্মের ভয়ে মানে কালীঘাট তৃণমূল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে ঋতব্রতরা নিয়ন্ত্রিত বিরোধী, অর্থাৎ বিজেপি উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, এমন বিরোধী জোট মানে তৈরি করলেন। এর পাশাপাশি তুমি যদি লক্ষ্য করো, তাহলে প্রকাশজিৎ বরাকরা সরাসরি বিজেপির পতাকাই ধরে বিজেপির টিকিটে জয়ী হলেন। দরজা একের পর এক খোলা, মানে খুলছে। গতকাল আমরা দেখলাম নদিয়া জেলায় যেভাবে জেলা পরিষদ দখল হলো, বকলমে তৃণমূলের সমর্থন নিয়ে সেই জেলা পরিষদ দখল করলেন জগন্নাথ সরকার নেতৃত্বে বিজেপি। অর্থাৎ পঞ্চায়েতেও দরজা খুলে গেল। আর তুমি যদি লক্ষ্য করো, বিজেপির যে কোনো বিধায়ক, আমি একদম বাই নেম বলতে পারি, তাদের সাথে সারাদিন ঘুরঘুর 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 করছে তৃণমূলের কাউন্সিলররা। দাদা দাদা খেলেন, এসএমএস। দাদা ঘুমোলেন, এসএমএস। মানে দাদা অন্তপ্রাণ তৃণমূলের কাউন্সিলররা, বা ভাই অন্তপ্রাণ তৃণমূলের কাউন্সিলর। ফলে সামনে পুরসভা নির্বাচন। পুরসভায় কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার ডিলিমিটেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কলকাতাতে 209টি ওয়ার্ড, হাওড়াতেও মানে 67টা ওয়ার্ড হওয়ার কথা। ফলে এই নতুন যে বিন্যাসে অল্প সময়ের পরেই ভোট হবে, সেই ভোটে অবশ্যই তৃণমূলের কাউন্সিলর যারা আছেন, মানে বিজেপির তৃণমূলীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে পুরসভা নির্বাচনের সময় এবং পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে। এটা কিন্তু ক্রমশ মনে হচ্ছে বিজেপির তৃণমূলীকরণ শুধু শব্দটা যথেষ্ট শব্দ নয়, এটা তৃণমূল 2.0 সরকার, তৃণমূল 2.0 রাজনৈতিক সংস্কৃতি, তৃণমূল 2.0 রাজনৈতিক দল যারা শাসন করছে। ফলে মানুষ কিন্তু হতাশ হলেও কিছু করার নেই, কারণ পুলিশ বিজেপির হাতে, প্রশাসন বিজেপির হাতে, সুযোগ সুবিধা বিতরণ করবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যেমন মানুষ কথা বলতে পারেনি, পছন্দ না হলেও বিজেপির মানে তৃণমূলের, দেখো সব কর্মী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অন্যায় অবিচার ছিল, সব তৃণমূলের কর্মীরাই সেই অন্যায় অবিচার মেনে নিয়েছিল এমন নয়। কেউ কেউ তো বিদ্রোহ করেছিল, কিন্তু যারা বিদ্রোহ করেছিল তাদের শ্রীঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে বিজেপির কর্মী সমর্থকরা কি একেবারে হ্যাপি? একেবারেই নয়। সাধারণ মানুষ কি
আনন্দিত একেবারেই নয়। কিন্তু তারপরেও বিজেপির নেতাদের নানা বক্তব্য মানুষকে মেনে নিতে হবে, এটাই আমাদের ভবিতব্য, এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের ভবিষ্যৎ। এবং বিজেপি কর্মী সমর্থকরা যদি বেশি মুখ খোলে তাহলে তাদেরও কিন্তু তৃণমূল আমলের মতন শ্রীঘরে যেতে হবে। ফলে সেই ভয়টা মানুষের আছে। ক্ষোভ বিক্ষোভ মানুষ থাকলেও সেগুলো নিজের মনের মধ্যে ঢুকিয়ে রেখে হয়তো চোখে জল ফেলেই এই রাজনৈতিক পরিবর্তনটা বা ব্যবস্থাটাকে তাদেরকে মেনে নিতে হচ্ছে। স্যার, এই যে গেল, এর কি প্রভাব পড়বে এই যে হাট করে দরজা খুলে? একটা তো হলো বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স সেইটা থাকবে না, ইতিমধ্যেই নেই। এই 3 মাসের মধ্যে যা তোলাবাজি শুরু হয়েছে, শুধু বিজেপির এমএলএরা যে তোলাবাজির অভিযোগ করেছে, অন্য সবাইকে ছেড়ে দাও। বিজেপির একের পর এক বিধায়ক তারা যেভাবে তোলাবাজির অভিযোগ তুলেছেন, মানব থেকে শুরু করে, মানে মানব গুহ কথা বলছি, তিনি পরিষ্কার এই শ্রাবণী মেলা বা যাত্রাকে কেন্দ্র করে যে ব্যাপক তোলাবাজি হয়েছে মেমারিতে, সেটা তিনি একেবারে প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন। জিতেন তেওয়ারি পরিষ্কার করে বলেছেন যে 2 মাসে যার গুন্ডামি হয়েছে, দখলদারি হয়েছে, সেটা তৃণমূলের আমলকে ছাড়িয়ে যাচ্ছে। একটার পর একটা বিধায়ক একের পর এক 450-র উপরে অভিযোগ এসছে। বিজেপি শুধুমাত্র চক্ষু লজ্জায় 22 জনকে সাসপেন্ড করতে হয়েছে, চক্ষু লজ্জায় তাও। এবং সাসপেন্ড কেন করবেন? এদের তো প্রত্যেকে জেলে। 25 জনকে শোকজও করেছে। শোকজও কেন করবেন? এদের তো জেলে থাকার কথা। তো মানে আমি তোমায় বলছি, তাহলে প্রথম যে ঘটনাটা ঘটছে, বিজেপির তৃণমূলীকরণটা একদম খুব দ্রুততার সাথে হয়ে গেল, মানে হয়ে যাবে, এখন আর বলার সুযোগ নেই। বিজেপি তা মানে তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি গ্রহণ করলো এবং বিজেপির তৃণমূলীকরণ ঘটলো। কিন্তু এখানেই যদি থেমে থাকে তাহলে একটা কথা ছিল, এই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু লোকাল লেভেলে পার্কুলেট করছে। আগামী দিনে যেহেতু বিজেপির বহু লোকাল লেভেলের লিডার নেই, তৃণমূলের লিডারের উপর ভরসা করে চলতে চাইছে। দেখো, দিল্লিতে নরেন্দ্র মোদীর যদি বাধ্যবাধকতা থাকে, দিল্লিতে বিজেপির যদি বাধ্যবাধকতা থাকে যে বিল পাশের জন্য তৃণমূলের সাংসদদের নেওয়ার, তাহলে লোকাল লেভেলেও বরানগর পুরসভাতেও সজল ঘোষের মানে ইয়ে আছে, বাধ্যবাধকতা আছে যে যেখানে নেতা নেই সেই নেতা তৃণমূলকে দিয়ে পুষিয়ে দেওয়া, মানে ভরাট করা। দিল্লিতে যদি নরেন্দ্র মোদীর বাধ্যবাধকতা থাকে যে এক দেশ এক নির্বাচন, মহিলা রিজার্ভেশন বিল পাশ করানোর জন্য এবং 240 থেকে 272-এ আসন সংখ্যা নিয়ে সরকারের স্থায়িত্ব নিশ্চিত করা যদি নরেন্দ্র মোদীর দায় থাকে, সেই কারণে পাতরাস্যে তৃণমূলের সাংসদদেরকে নিয়ে বসতে হয়, একসাথে একই জায়গায় কফি খেতে হয়, তাহলে রিতেশ তেওয়ারিরও অথবা স্বপন দাশগুপ্তরও বাধ্যবাধকতা থাকবে তাদের লোকাল লেভেলের তৃণমূলের যারা প্রভাবশালী নেতা তাদেরকে নিয়ে বসবার, তাদেরকে কাউন্সিলর পদে আবার পুনর্নির্বাচন করার। ফলে এবং একই কারণেই জগন্নাথ সরকারদেরও বাধ্যবাধকতা আছে যে যদি সত্যি নদিয়া জেলার যদি জেলা পরিষদ দখল করতে হয়, তাহলে তৃণমূলী নেতাদেরকে নিয়েই দখলটা করতে হবে আমাকে। ফলে প্রধানমন্ত্রীর বাধ্যবাধকতা আছে দেশের নাম করে তৃণমূলীদের নেওয়ার, রাজ্যে শুভেন্দু অধিকারীর বাধ্যবাধকতা আছে ঋতব্রতদের মতন করে একটা বিরোধী শিবির তৈরি করার, রিতেশ তেওয়ারি, সজল ঘোষ, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, এদের প্রত্যেকেরই আমি নামগুলো বললাম শুধু লোককে জানানোর জন্য, প্লিজ তারা জানি আমার প্রতি মানে কিছু মনে না করেন, আমি জাস্ট মানে বিধায়ক মিন করতে গিয়ে বললাম
যে তাদেরও লোকাল লেভেলের বাধ্যবাধকতা আছেন, তাদের মতন করে তৃণমূল কংগ্রেসের যে নেতা যারা প্রভাবশালী তাদেরকে নিয়ে ওই এলাকাকে সংহত করার। আবার একইভাবে তোমাকে যে বলতে চাই, জগন্নাথ সরকারেরও বাধ্যবাধকতা আছে পঞ্চায়েত দখল করার এবং তৃণমূলকে সঙ্গে নিয়ে বাধ্য। এই বাধ্যবাধকতা রাজনীতির ফলে যেটা ঘটবে আগামী দিনে, আদি বিজেপি মানে যারা পুরনো আমলে বিজেপি করত, তাদের সাথে তৃণমূলী বিজেপি যারা হবেন বা হয়েছেন, তাদের সংঘাত তীব্র থেকে তীব্র হবে। এই সংঘাত পুলিশ প্রশাসনকে দিয়ে দমানো যাবে না। এ কেবলমাত্র শ্রমিক ভট্টাচার্য কাব্যিকভাবে বলবেন, রাবীন্দ্রিক ওয়েতে বলবেন, আর তাতে কোনো লাভ হবে না। রাবীন্দ্রিক ভাবে শ্রমিক যেটা বলে শুনতে খুব ভালো লাগে, শ্রুতি মধুর লাগে, আমি ওর অত্যন্ত ফ্যান। কিন্তু রাবীন্দ্রিক বক্তব্য, এবং ওরা নিজেরাও কিছুটা মাঝে মাঝে বলে যে আমরা রামকৃষ্ণ মিশন নই, আমরা হরিনাম সংকীর্তনের দল নই, সুতরাং ক্ষমতা যেখানে সেই ক্ষমতা তো আমরা ছেড়ে দিতে পারি না, আমরা দখল নিব। আমরা ক্ষমতা তো ছেড়ে দিতে পারি না, যদি কেউ ক্ষমতা আমাদের সমর্থন করে তাহলে আমাদের সেই সমর্থন আমরা নেব না কেন? ভাই নাও, নিয়ে তৃণমূলীকরণ করেছো দলটাকে, তারপরে যেটা করবে তোমরা সেটা হলো আদি এবং নব্য বিজেপির মধ্যে লড়াই করবে। আর ভাগ বাটোয়ার রাজনীতিতে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি 400-র উপরে কমপ্লেন এই অল্প সময়ের মধ্যে, ইতিমধ্যেই তোলাবাজি 400-র উপর কমপ্লেন এসছে। 22 জনকে তোমাদের মানে সরিয়ে দিতে হয়েছে, সাসপেন্ড করতে হয়েছে, শোকজ করতে হয়েছে বহুকে, আর কিছু পুলিশের কাছেও যেতে হয়েছে। কিন্তু তলে তলে যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ দেখার নাম করে তার দলীয় স্বার্থ, তার সরকারের স্থায়িত্ব বাড়ালেন। তিনি বিল পাসের নাম করে তিনি যাদেরকে একসময় দুর্নীতিগ্রস্ত বলেছিলেন তাদেরকে নিয়েই পাতরাস করলেন, এবং তার ফলে যেটা হলো যে দুর্নীতির সাথে তিনি আপোষ করলেন। এবং যখন শিবসেনার বিভাজনের পর, আবার দ্বিতীয়বার বিভাজনের পর যে মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছে, গতকাল সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল শিবসেনা বিভাজনকে নিয়ে, উদ্ধব ঠাকরের থেকে বেরিয়ে গিয়ে যে 6 জন সাংসদ তারা একনাথ সিন্ডের শিবিরে গেছেন, সেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে কেবলমাত্র সংখ্যা, সাংসদদের সংখ্যা দেখলে হবে না, পার্টি কার কাছে আছে সেটা দেখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। সেই রকম একটা বিচারাধীন বিষয় সাথে যুক্ত 6 জন সাংসদকে নিয়ে আজকে প্রধানমন্ত্রী বৈঠক তারা নাকি উপস্থিত ছিলেন। খবর হলো তৃণমূলের সাথে শিবসেনার সাংসদরাও উপস্থিত ছিলেন। সেটাও কিন্তু একটা, যদি সত্যি সেটা হয় তাহলে আমি বলবো যে সেটা আরেকটা ভয়ঙ্কর জিনিস, যে আইন আদালতের বাইরে গিয়েও রাজনীতি চলছে। অর্থাৎ যেটা বিচারাধীন বিষয় সেটাকেও কার্যত অগ্রাহ্য করে, মানে দলের শ্রীবৃদ্ধি, দলের সংখ্যা বৃদ্ধিতে যিনি দেশের প্রধান যুক্ত থাকেন, তাহলে সংসদীয় গণতন্ত্রটা কিভাবে বাঁচবে? একই সাথে তোমায় বলতে চাই যে তৃণমূলীকরণ, তারপরে তোলাবাজি, গোষ্ঠী দ্বন্দ্ব, এগুলো তো চলবেই। তার পাশাপাশি যদি তুমি লক্ষ্য করো যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখলদারির রাজনীতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। পুজো খুব ভালো তুমি মনে করে করিয়ে দিলে, সমস্ত ধরনের পুজো কমিটিতে আমরা কাব্যিকভাবে শ্রমিক ভট্টাচার্য বলেন আমরা কোনো পুজোর মধ্যে নেই। যে কোনো পুজো, তৃণমূলের বিধায়করা উপদেষ্টা, যে কোনো কমিটি মানে পুজোর দখলদারি যেভাবে তৃণমূলের নেতারা পুজো কমিটিগুলো দখলদারি নিয়েছিল, একই কায়দায় বিজেপি উপদেষ্টার নাম করে, পুজোর উপদেষ্টার নাম করে নানা ভাবে কমিটির মধ্যে ঢুকে গেল, এবং পুজো কমিটিগুলোতে বিজেপিকরণ, গেরুয়াকরণ সম্পূর্ণ হলো।
কারণ এই প্রশ্নটা হচ্ছে যে সাধারণ ভাবে তো বিজেপির কর্মী সমর্থকরা দেখো যা এটা তো পছন্দ করবে না, কিন্তু সাধারণ নাগরিকরা আজকাল রাস্তাঘাটে বলছেন, মানে যারা তৃণমূল বিরোধী ছিলেন সেই সমস্ত মানুষরা বলছেন যে তৃণমূল থাকাকালীন সায়নী কাকলিকে তাও মানা যেত, কিন্তু এখন বিজেপির কাছে চলে আসাতে ওদেরকে আর দেখতে পাচ্ছি না দাদা। ওদের ছবি, ও টেলিভিশন, ওদের ছবি আসলেই আমরা সুইচ অফ করে দিচ্ছি। অর্থাৎ তৃণমূলে থাকার সময়ও তাও একটু একটু রেসপেক্ট পেতেন কাকলি ঘোষ দস্তিদার, তোমার সায়নী ঘোষরা বা রচনা বন্দ্যোপাধ্যায়রা। এখন তৃণমূল ছেড়ে যত বিজেপির কাছে যাচ্ছে তত সাধারণ মানুষের অসহ্যের কারণ হয়ে উঠছে, বলছে দাদা এদের আর সহ্য করতে পারছি না, এদের মুখ দেখতে চাই না। তাহলে রাজনীতিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেটার দায় কিন্তু সরাসরি বিজেপির নেতৃত্বকে নিতে হবে। কারণ আপনারাই নির্বাচনের আগে পরিষ্কার করে দিনের পর দিন জনসভাগুলোতে বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ আপনারা করবেন না, তৃণমূল কংগ্রেস মানেই হলো চোর। সেই চোর তৃণমূল কংগ্রেস, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, পঞ্চায়েত মেম্বার হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, সেই রাজনৈতিক সংস্কৃতির কোনো তৃণমূলীকে আপনারা দলে নেবেন না। এটা দিনের পর দিন আপনারা নির্বাচনী প্রচারে ব্যবহার করেছিলেন। আজকে যখন উল্টো গাইছেন, আজকে যখন এই ধরনের অভিযুক্তদেরকে আড়াল করতে হচ্ছে এবং জাতীয় স্বার্থের কোথাও নাম করে, পঞ্চায়েত দখলের নাম করে, পুরসভা দখলের নাম করে আপনারা যখন তৃণমূলী কংগ্রেসদেরকে ভালো তৃণমূলী হিসাবে চিহ্নিত করছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে উঠছে। সাধারণ মানুষ ভাবছে এরা কারা, কাদের উপর আস্থা রাখলাম, কারা, মানে কি কথা বলেছিল আর এরা এখন কি কথা বলছে, কি কথা দিয়ে এরা শুরু করেছিল সরকার বা মানে ক্ষমতা দখল করেছিল, আর কি কথা এখন বলছে, কাদেরকে নিয়ে চলার কথা ছিল আর এখন কাদেরকে নিয়ে চলছে। এইভাবে মানুষ কিন্তু তিতি বিরক্ত প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু যেহেতু ক্ষমতার সাথে পুলিশ প্রশাসন থাকে, তাই ভয়ে মানুষ কথা বলতে পারেন না। কিন্তু মানুষের অন্তরের যে ক্ষোভ, সেটা তারা একান্তে গোষ্ঠীগতভাবে বন্ধুত্বের মাধ্যমে ট্রাম বাসে তাদের মতন ক্ষোভ ব্যক্ত করে বলছেন এই বিজেপিকেই কি আমরা চেয়েছিলাম? যদি বিজেপিটাই তৃণমূলীকরণ হবে, তাহলে তৃণমূল থাকলে কি অসুবিধে ছিল?